আপনি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে, এবং ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকেও আপনাকে অভিনন্দন। আমার আলোচনাটা হচ্ছে এইরকম যে আমাদের দেশের একটা মহাযুদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা একটা স্বাধীনতার সংগ্রাম করেছি। সেই সংগ্রামের পরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীন দেশ পাওয়ার পরে আমাদের যে পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের একত্রিত থাকা অবস্থায় যে শাসন ব্যবস্থা ছিল, আমরা সেই শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের মুক্তিযুদ্ধটা। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমরা যে শাসন ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করবার জন্য আসলেন, তার প্রথম সরকার হচ্ছে শেখ মুজিবুর রহমান। উনি যথাযথভাবে আমাদের দেশের জনগণের চাওয়া পাওয়ার সাথে উপযুক্ত সম্পর্ক রাখতে ব্যর্থ হয়েছে। পরবর্তী টাইমে জনগণের যে মৌলিক অধিকার, ভোট এবং গণতান্ত্রিক অধিকার, সেটাকেও সে খর্ব করেছে। একটা সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে উনি এখান থেকে ওনাকে মৃত্যুর মধ্যে দিয়ে ওনাকে বিদায় করা হয়েছে। পরবর্তীতে যে সরকার আসছেন, সেই সরকাররাও ধারাবাহিকভাবে ওই একই শেখ মুজিবুর রহমান যেমন জনগণের সঙ্গে যেভাবে জনগণের চাওয়া পাওয়ার সঙ্গে যেভাবে দূরত্ব তৈরি করেছে, আমরা সেই সরকার পরবর্তী সরকারগুলোকেও আমরা ঠিক একই ধারায় চলতে দেখেছি। হয়তো কেউ বলেছেন শেখ মুজিবুর রহমান স্বৈরাচার ছিলেন, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে জিয়াউর রহমান তো স্বৈরাচার ছিলেন না। অগণতান্ত্রিক এবং জনগণের মৌলিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার পরে শেখ মুজিবুর রহমান খুন হয়েছে, কিন্তু বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের স্বার্থ রক্ষার যে রাজনৈতিক একটা নেতা এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সেনাবাহিনীর একজন সাবেক সেনাপ্রধান এবং দেশপ্রেমিক একজন মানুষ শহীদ জিয়াউর রহমান, তাকেও কিন্তু আপনারা হত্যা করা হয়েছে। এই হত্যার মধ্যে দিয়ে আবার মার্শাল ল আসছে। সেই মার্শাল লয় যে সরকার আসছে, সেই সরকার দীর্ঘ 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। তার নাম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, এবং এরশাদ সাহেবের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বাংলাদেশের জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যতে 3টা বৃহত্তর রাজনৈতিক জোট এবং পেশার যে সংগঠন, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, আপামর জনসাধারণের ঐক্যের মধ্যে দিয়ে 1990 সালের 6 ডিসেম্বরে এরশাদ সাহেব পদত্যাগ করে। পদত্যাগের মধ্যে দিয়ে এরশাদ সাহেবকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়, এবং সেই সময় একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে একটা সরকার নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার আসে। সেই সরকার হলো জাতীয়তাবাদী দল বিএনপির সরকার, এবং সেই সরকারের পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে যে সরকারগুলো দেখছি, যে সরকারগুলো সবাই একটা অসম্মানজনক পরিস্থিতি নিয়ে, যেমন সম্মানজনক পরিস্থিতি নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করছে, আর রাষ্ট্র থেকে বিদায় হওয়ার সময় তাদেরকে জনগণের বিপক্ষে যাওয়ার কারণে জনগণ হচ্ছে ঐক্যবদ্ধভাবে একটা অসম্মানজনকভাবে তাদেরকে এই রাষ্ট্র থেকে চলে যেতে হচ্ছে। আমরা সর্বশেষ যে সরকারটাকে দেখলাম, এই সরকারটা হচ্ছে আপনার আওয়ামী লীগের সরকার। আওয়ামী লীগের সরকার 15টা বছর এখানে জনগণের ভোট অধিকার, গণতান্ত্রিক অধিকার, বিচার বহির্ভূত হত্যা এবং আইনের শাসন কোনোটারই তো আক্কাশে করেনি, না করে তার নিজের দলীয় ক্যাডার এবং তাদের সরকারি রাষ্ট্রের সমস্ত ক্যাডারদেরকে নিয়ে দেশের জনগণের উপরে যে স্টিম রোলার চালিয়েছে, জনগণ সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে এখান থেকে বিদায় করেছে।
পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে অতীতের রাজনৈতিক নেতৃবৃন্দরা, অতীতের ক্ষমতাসীন সরকাররা জনগণের সঙ্গে যেসব প্রতারণা করেছে, সেই প্রতারণা যাতে আর পরবর্তীতে করতে না পারে তার জন্য সকল রাজনৈতিক দলদেরকে সঙ্গে একটা ঐক্যমত কমিশন গঠন করেছে। এটা জনগণের বহুদিনকার প্রত্যাশা ছিল যে বাংলাদেশে যতগুলো সরকার আসছে কোনো সরকারই, কোনো রাজনৈতিক দলই এই রকম ধরনের একটা ঐতিহাসিক কাজ কিন্তু করতে পারেনি। এখন এই কাজে কতটুকু সফল আসবে, কতটুকু বিফল হবে সেটা কিন্তু ভিন্ন আলোচনা। কিন্তু আজকে গোটা জাতির প্রতিনিধিরা, যদিও এখানে কৃষকের প্রতিনিধি নাই, শ্রমিকের প্রতিনিধি নাই, নারীদের প্রতিনিধি নাই, ছাত্রদের প্রতিনিধি নাই, মুটে মজুর যারা এখানে রাষ্ট্রে উৎপাদন করে তাদের কোনো প্রতিনিধি নেই, তারপরে উল্লেখযোগ্যভাবে ধরব যে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্রিত হয়ে বসে একটা রাষ্ট্রের অতীতের কিছু সমস্যা নিয়ে আলাপ আলোচনা করে আগামীতে যাতে এই ধরনের দমন পীড়ন জনগণের উপরে না করতে পারে তার জন্য যে আইন প্রণয়ন করার জন্য যে ঐক্যমত তৈরি হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং পরবর্তীতে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই যদি আপনার একটা সুষ্ঠু নির্বাচনের দাবিও এখানে আছে, সেই নির্বাচনের দাবি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সম্ভাবনা সরকার ঘোষণা করেছে। যদি একটা সুষ্ঠুভাবে এখানে নির্বাচন হয়, সেই নির্বাচনে নির্বাচিত সরকার যদি আপনার অতীতের সমস্ত সরকারের যেসব প্রশংসা নিয়ে ক্ষমতায় আসা আর অপ্রশংসিতভাবে বিদায় হওয়ার যে ইতিহাস, সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারা যদি এই দেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন করে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে অবশ্যই সেই সরকার ঐতিহাসিক সরকার হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, এখানে আমাদের দেশের মানুষের কোনো চাহিদা খুবই কম। অল্প সংখ্যক মানুষের অনেক বেশি চাহিদা আছে, কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের চাহিদা একেবারেই নাই বলতে গেলে চলে। এই জায়গায় একটি কথা খুবই উল্লেখযোগ্যভাবে স্মরণ করা দরকার যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1970 সালে যখন ঘূর্ণিঝড় হয়ে যখন 10 লক্ষ লোক মারা যায়, সেই সময়ও এইরকম একটা নির্বাচনের কথা উপস্থিত হয়েছিল। মাওলানা ভাসানী বলেছিলেন, ভোটের আগে ভাত চাই। আজকের বাস্তবতাটাও ঠিক তাই। আজকের বাস্তবতাটাও ঠিকই এই রকমই যে আজকে দেশের ব্যাপক সংখ্যক মানুষ আজকে এই নির্বাচনের আগে তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান থেকে যেভাবে রাষ্ট্র থেকে অতীতের সরকারে বঞ্চিত হয়েছেন, বর্তমান সরকারের কাছেও সেইভাবে বঞ্চিত হচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাদ্য। একটা মানুষ যদি খাদ্য সে না পায় তাহলে সে নানান অসুখ বিসুখে ভুগবে, তার স্বাস্থ্য কমে যাবে, তার নানান জটিল রোগ দেখা দেবে। আজকে সেই খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। আমি নিজের ব্যক্তিগতভাবে আমি ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে আমি বর্তমান সরকারের কাছে এবং দেশের বিত্তবান মানুষদের কাছে আহ্বান করব যে আপনারা মানুষের এই খাদ্য থেকে বঞ্চিত করবেন না। মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করা মহা অপরাধ। কোনো প্রাণীকে আগে তার খাদ্যের জায়গা তৈরি করে দেবেন, এটা আমাদের ঐতিহাসিক একটা দায়িত্ব। তাই আমি আপনাদের কাছে আহ্বান করছি বর্তমান সরকারের কাছে যে নির্বাচনের তারিখ বা নির্বাচনের দিনক্ষণ যখনই ঘোষণা করুন না কেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি মানুষের এই অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের দিকে একটু লক্ষ্য করুন। মানুষ খুব মহা বিপদে আছে। হয়তো মানুষ আপনাকে কিছু বলবে না, মানুষের বলার সুযোগও নাই। আমি এই আহ্বান করে আপনি শেষ করছি। আপনাকে ধন্যবাদ এবং আপনাকেও, যিনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন তাকেও ধন্যবাদ। লাল সালাম।